Good afternoon, everyone. Center of Excellence, School of Tropical Medicine, Kolkata welcomes all the participants for today's RDLS session. Today's topic is comprehensive guidance on viral load testing in PLHIV under NACP. The session will be conducted in Bengali. Please feel free to put your questions in the chat box. All the questions will be taken up at the end of the session. Our speaker today is Dr. Nivedita Datta ma'am. Dr. Nivedita Datta ma'am is presently working as a Senior Medical Officer, Clinical Research Fellow at the Center of Excellence in HIV Care, School of Tropical Medicine, Kolkata. She is actively involved in various HIV-related research projects and has attended conferences and published articles in international journals in the relevant field. We welcome you, ma'am, for today's session and request you to start the session. Thank you, Sweta, for the kind introduction. Am I audible? Yes, ma'am. Okay. Today's topic I will be discussing in Bengali. Probably most of the centers in West Bengal and few others in Jharkhand, Orissa, they also Assam, they also understand Bengali. So hopefully it will be useful for many as it is in local language. আজকে আমার ডিসকাশনের টপিক হচ্ছে কম্প্রিহেন্সিভ গাইডেন্স অন ভাইরাল লোড টেস্টিং ইন PLHIV আন্ডার NACP। একটা টোটাল গাইডেন্স আমরা নতুন একটা অপর একটা ওএম পেয়েছি আমরা। তো সেই ওএমটা আমরা জানি যে রিসেন্টলি আমরা একটা এরকম একটা অপারেশনাল একটা গাইডলাইন পেয়েছি। সেখানে আমরা দেখেছি যে 2nd of May-তে এই গাইডলাইনটা আমাদের কাছে এসেছিল যে আমরা কিরকম টাইমিং এ ভাইরাল লোড করবো, কিরকম ভাবে ভাইরাল লোডটাকে আমরা ফলো আপ করবো, আর মানে ভাইরাল লোডটাকে আমরা যাতে LFU পেশেন্ট তাদের ক্ষেত্রেও কি কি করব। বেসিক্যালি আমরা এখন NACP যখন 5-এ আমরা ঢুকে গেছি, আগে আমাদের ছিল যে ভাইরাল লোড করতে হলে পেশেন্টকে স্যাসেপে পাঠাতে হতো। এখন ভাইরাল লোড স্টাডিটা আমাদের প্রত্যেকটা সেন্টারে অ্যাভেলেবল। আমরা অনেকটা এগিয়ে এসেছি আমাদের চিকিৎসা পদ্ধতির মধ্যে, কিছুটা মানে উন্নত হয়েছি আমরা এখন চিকিৎসার মধ্যে। তো অ্যাজ এ রেজাল্ট আমাদের এখন ভাইরাল লোডটাকে হোম সেন্টার প্রত্যেককেই আমাদের একটা ডিসিশন নিতে হবে যে কোন পেশেন্টে ভাইরাল লোড করব, কার করব না, কার তাড়াতাড়ি করে রিপিট করব। তো এইগুলো আমাদের এই ভাইরাল লোড টেস্টিং কখন, কাকে এবং কিভাবে, সেটা আমাদের সবার মানে খুব ক্লিয়ারলি জানতে হবে। এটা কিন্তু শুধু ডাক্তারদের জন্য নয়, এটা কাউন্সিলররা তাদের পক্ষেও ইকুয়ালি এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এখানে আমরা টাইমিং নিয়ে কয়েকটা কথা বলা হয়েছে। পয়েন্ট নাম্বার 1 যেটা আমাদের কাছে গাইডলাইনটা এসেছে, টাইমিং এ বলা আমরা সবাই জানি যদিও যে আমাদের ভাইরাল লোড কোন সময় করতে হবে। সব PLHIV তারা যখন আমাদের ওষুধ চালু করলো তার 6 মাসের মধ্যে প্রথমবার ভাইরাল লোড হবে সবার ক্ষেত্রে। নতুন পেশেন্ট আসার 6 মাসের মধ্যে 6 মাস ART খেলো, তারপরে তাকে আমরা ভাইরাল লোড করব। আর তারপরে ফার্স্ট লাইনের পেশেন্ট হলে তাকে প্রত্যেক বছরে একবার করে করব। সেকেন্ড লাইন বা থার্ড লাইনের ক্ষেত্রে আমরা জানি আমরা প্রত্যেক 6 মাস অন্তর ভাইরাল লোডটা করব। আর প্রেগনেন্টের ক্ষেত্রে আমরা দু রকম ভাবে ভাবি। একটা হচ্ছে যে প্রেগনেন্ট পেশেন্ট যদি সে অলরেডি ART খায় আমার কাছে, আর সে যদি আমাকে এসে সেন্টারে বলে যে আমার এরকম পিরিয়ডস মিস হয়েছে বা আমি প্রেগনেন্ট, আমার একটা ভালো খবর আছে, তখন তাকে আমরা চেষ্টা করব তৎক্ষণাৎ একটা ভাইরাল লোড করতে। তাতে আমাদের যেটা সুবিধা হবে যে তার ওষুধ খাওয়ার এক্স্যাক্টলি তার স্টেটাসটা, এবং যদি ওষুধ পাল্টাতে হয় বা কিছু মানে চেঞ্জ করতে হয় সেটার জন্য স্যাসেপ এবং সবকিছুর একটা সময় থাকে। আর অবশ্যই যেটা সব পেশেন্টের ক্ষেত্রে করব প্রেগনেন্টে, সেটা হচ্ছে 32 থেকে 36 সপ্তাহের মধ্যে। 32 থেকে 36 সপ্তাহ মানে বেসিক্যালি 8th মান্থ অফ দ্য প্রেগনেন্সি। সেখানে ওই সময়টায় প্রত্যেকটা পেশেন্ট মায়ের জন্য আমরা কিন্তু ভাইরাল লোডটা করব। এই ভাইরাল লোডটা কেন করি? এটার মেইন পারপাস কিন্তু বাচ্চাটাকে আমরা কতটা মানে বাঁচাতে পারি ইনফেকশন থেকে, কারণ আমরা জানি ম্যাক্সিমাম ট্রান্সমিশনটা হওয়ার চান্স থাকে হচ্ছে যখন বাচ্চা হয়। আরেকটা হচ্ছে বাচ্চা হওয়ার পরেও বাচ্চাকে আমরা কি কি ওষুধ দেব, প্রোফাইল্যাক্সিস যে শব্দটা আমরা ইউজ করি মানে প্রিভেনশনের জন্য, সেটাও বিবেচনা করতে হবে এই ভাইরাল লোডের টেস্টের রিপোর্টটার ওপর নির্ভর করে। আরেকটা জিনিস হচ্ছে যে আমি যেটা বললাম যে যার 6 মাস হয়ে গেছে ওষুধ খাওয়া, তাহলে অনেক সময় হয় নতুন পেশেন্ট ওষুধটা হয়তো মনে হচ্ছে ভালো করে খায়নি, হয়তো বুঝতেও পারছি যে মানে এদিক ওদিক চলে গেছেন বা ওষুধে অতটা এখনো ভরসা হয়নি,
কিন্তু ওষুধ কিন্তু সে যেভাবেই খেয়ে থাকুক না কেন, আমার যখন খাতায় কলমে 6 মাস পূর্তি হলো তার ওষুধ নতুন খাওয়ার, তখন কিন্তু আমাকে তার ভাইরাল লোডও করতে হবে। আর যেটা মানে পঞ্চম পয়েন্ট, সেটা হচ্ছে যে যে কোনো মানে এআরটি সেন্টারে ডাক্তারবাবু বা ডাক্তার ম্যাডাম যিনি আছেন, তার যখন মনে হবে, তার বিবেচনা বা তার একটা নিজস্ব ডিসিশন যেটা আমরা বলি, উনি যখন যখন যে পেশেন্টের মনে করবেন তিনিও সবসময় ভাইরাল লোড করবেন। এটা ক্লিনিক্যাল ডিসক্রিশন বলি আমরা। আর আরেকটা হচ্ছে টাইমিংটা, মানে আমরা একটা ভাইরাল লোড করলাম পেশেন্টে, সেটা যদি ভালো থাকলো তাহলে ফার্স্ট লাইনের ক্ষেত্রে 1 বছর, সেকেন্ড বা থার্ড লাইনের ক্ষেত্রে 6 মাস। কিন্তু যদি দেখি যে ভাইরাল লোডের রিপোর্টটা ভালো এলো না, তখন আমরা পেশেন্টকে কিন্তু ফোন করে ডাকবো, ডেকে আমরা তাকে আবার 3 মাস বাদে আরেকটা ভাইরাল লোড করব। কিন্তু এই 3টে মাস কিন্তু আমরা বসে থাকবো না। প্রত্যেকটা মাসে আমাদেরকে অ্যাডহেরেন্সের কাউন্সেলিং করতে হবে, কারণগুলো খুঁজে বার করতে হবে, কি কি কারণে তার ওষুধ খাওয়ার সমস্যা, এবং তারপরে 3 মাসের মাথায় আমরা তাকে আরেকটা ভাইরাল লোড করব। অনেক ক্ষেত্রে হয়, যেটা আমরা এর আগেও রিভিউ মিটিং এ, স্বাস্থ্য ভবনে আমরা সবাই কথা আলাপ আলোচনায় বুঝতে পেরেছি যে 3 মাসের ভাইরাল লোডের যদি কাউন্সেলিং করলাম, তার মধ্যেও অনেক সময় পেশেন্টরা অতটা তাদের মধ্যে ইমপ্রুভমেন্ট বা উন্নতি দেখা যায় না ওষুধ খাওয়ায়। তো এই উন্নতি যখন দেখা যায় না, যদি আমার যে কাউন্সিলর দিদি বা স্যার যখন আমাকে কাউন্সেলিং করছে পেশেন্টকে, তার যদি মনে হয় যে না, এর ওষুধের পিল কাউন্ট আমি হিসেব করে দেখছি 95% সে ওষুধ খায়নি, তাহলে কিন্তু এআরটি সেন্টারের কাউন্সিলর ডাক্তারবাবুদের এটাও একটা নিজস্ব মানে ডিসিশন যে তাহলে এই পেশেন্টকে আমরা ইএসি 2 তে শিফট করে যাব। এটা নিয়ে অনেক দিন আমাদের অনেকের মধ্যে একটা ধোঁয়াশা ছিল, আমরা বুঝতে পারতাম না যে যে পেশেন্টের ওষুধ খাওয়া ভালো নয়, খুব একটা খুব ভালো করে নিয়মিত খায় না, অনেক জায়গায় আমরা দেখেছি 2 বছর 2.5 বছরও সে পেশেন্টকে ফেলে রাখা হয়েছে, আরেকটা ভাইরাল লোড করা হয়নি। কিন্তু এখন খুব স্পষ্টভাবে ন্যাশনাল মানে প্রোগ্রামে বলে দেওয়া হচ্ছে গাইডলাইনে যে প্রথম 3 মাস আমি তাকে কাউন্সেলিং করব অ্যাডহেরেন্সের জন্য। যদি আমার মনে হয় প্রথম 3 মাসের কাউন্সেলিং এ তার কোনো ইমপ্রুভমেন্ট হয়নি, তার খাওয়াতে নিয়ম আসেনি খুব একটা, তাহলে আমি আরো 3 মাস তাকে চেষ্টা করব কাউন্সেলিং করে তার ওষুধ খাওয়াটাকে কিছুটা হলেও বেটার করা। কিন্তু এই 3 আর 3 6 মাসের পরে কিন্তু আমি আর অঙ্ক করব না যে তার অ্যাডহেরেন্স কত। 3+3 যখন 6 মাস হয়ে গেল, তখন কিন্তু ভাইরাল লোড আমাকে করতেই হবে, হোয়াট এভার দ্য অ্যাডহেরেন্স মানে পার্সেন্টেজ, ঠিক আছে, মানে সেখানে অ্যাডহেরেন্স পার্সেন্টেজ যাই হোক না কেন, এই কেসটাকে আমরা আর ফেলে রাখবো না, একে আমরা অবশ্যই একটা ভাইরাল লোড করব। এবং ভাইরাল লোডের রিপোর্টটা যদি খুব ভালো আসে ভালো, আর যদি খারাপ আসে সেই পেশেন্টকে নিয়ে আমরা বসবো, তাকে স্যাসেপে রেফার করব। ঠিক আছে, তাহলে অনির্দিষ্টকালের জন্য কিন্তু কোনো ভাইরাল লোড আমরা ফেলে রাখবো না। আমরা 3 মাস প্রথম ইএসি 1, তারপরে 3 মাস হচ্ছে ইএসি 2, সেটার পরে আমরা যাই হোক না কেন পেশেন্টের অ্যাডহেরেন্স ক্যালকুলেশন আমরা তাকে ভাইরাল লোড করব। এলএফইউ ক্ষেত্রে আরেকটা গাইডলাইন এসছে আমাদের 3 নম্বর পয়েন্টে, যে এলএফইউ আমরা এখন জানি নতুন করে এলএফইউ সংজ্ঞাটা ডেফিনেশনটা পাল্টে গেছে। এখন যদি কোনো পেশেন্ট তার নির্ধারিত ডেট থেকে 28 দিনের মধ্যে না আসে, তাকে কিন্তু এলএফইউ বলা হচ্ছে। এবং তার মানে একটা পেশেন্ট যদি আমার গত মাসের 10 তারিখে এসে থাকেন, তাহলে এই মাসের যদি উনি 8 তারিখের মধ্যে না এলেন, তাহলে কিন্তু সেই সপ্তাহের শুক্রবারের মধ্যে আমার কিন্তু সিএসসি কে তার মিস এলএফইউ মানে একটা ট্র্যাকিং এর জন্য তাকে লিস্ট পাঠিয়ে দিতে হবে। এবং এলএফইউ ক্ষেত্রে আমার যেটা হবে সেটা, যে পেশেন্ট ফেরত যখন এলেন 28 দিনের মাথায় বা যখন তাকে আমি ফিরে পেলাম কোনোভাবে, তারপরেও কিন্তু সেখান থেকে ডেটটা ক্যালকুলেট করে আবার 90 দিনের মাথায় কিন্তু তাকে ভাইরাল লোড করতে হবে। তার মানে এটা যদি এমনও হয় যে পেশেন্ট বছরে হয়তো 2 থেকে 3 বার তিনি কোনো কারণে 4 সপ্তাহ ডেট থেকে পিছিয়ে গিয়ে ওষুধ তুললেন, তাহলে কিন্তু 2 থেকে 3 বারই তার ওই 90 দিনের মাথায় গিয়ে একটা ভাইরাল লোড হবে।
বাকি কথাগুলো আমি এর পরে আবার স্লাইডের মধ্যে রিপিট করব। আমি এই গাইডলাইনটা যেটা এসেছিল সেটা ওএমটা পড়ে বুঝিয়ে দিলাম। এবারে হচ্ছে যেটা ক্যাসকেড একটা আছে, এইটা আমরা অনেকেই অনেক দিন ধরে অনেক মানে ট্রেনিং এর মধ্যে এটা দেখে আসছি যে 1000-এর কম হলে পেশেন্ট ভালো, তাকে কন্টিনিউ করব, তাকে এনকারেজ করব যাতে সে ভালো করে ওষুধ খায়। আর ভাইরাল লোডের যখন রিপোর্টটা এলো 1000-এর বেশি, তখন তাহলে আমরা তাকে EAC-1 বা 3 মাসের জন্য, যেটাকে আমরা বলি এনহ্যান্সড অ্যাডহেরেন্স কাউন্সেলিং, তাকে আমরা কাউন্সেল করব। এবার যদি আমি কাউন্সেল করার পরে, একজন কাউন্সিলরই কিন্তু কাউন্সেল করবেন, পেশেন্টের সাথে বসবেন 3টে মাস পর পর। কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে সেটা মাসের হিসেবে না হয়ে সপ্তাহের হিসেবেও আসতে পারে। যদি কোনো পেশেন্ট অনেক দূরে কোথাও হয়তো চলে যাবেন, থাকবেন না, বাড়ির কারোর কোনো চিকিৎসা আছে, কারোর কোনো দরকারি কাজ আছে, সে হয়তো ব্যবসায়ী, তাকে বারে বারে মানে শহরের বাইরে যেতে হয়, 3টে মাস এভাবে বসে থাকা তার পক্ষে সম্ভব না, সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা চাইলে 3 মাসে 3টে কাউন্সেলিং মানে 90 দিন থেকে কমিয়ে এনে সেটাকে 45 দিনেও 3টে কাউন্সেলিং এ নামিয়ে আনতে পারি। আচ্ছা, এবার যদি দেখি যে অ্যাডারেন্সটা তার সত্ত্বেও ভালো হলো না, তখন আমরা যেটা বললাম 3-এর পরে আরেকটা 3-এ আমরা ঢুকবো। তার মানে EAC-2-তে আমরা ঢুকে যাব। এক্ষেত্রে একটা জিনিসই বলার, সেটা হচ্ছে যে যে কোনো পেশেন্ট EAC-1 এবং EAC-2 দুটি ক্ষেত্রে আমাদের যিনি ডাক্তার বাবু থাকবেন বা ডাক্তার ম্যাডাম থাকবেন ডিপার্টমেন্টে, তার ইনভলভমেন্টটাও কিন্তু এই কাউন্সিলিং এর ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। অনেকগুলো বিষয় থাকে যেগুলো সব সময় কাউন্সিলরদের পক্ষে বোঝা সম্ভব হয় না। যেমন পেশেন্ট হয়তো ART বাদ দিয়েও অনেকগুলি ওষুধ খান, হয়তো ওনার সুগার আছে, প্রেশার আছে, হয়তো ওনার আরো কিছু অন্যান্য আনুষঙ্গিক অসুখ আছে। এবার এই ওষুধগুলো হয়তো একটা কাটাকুটি বলে কথা বলি আমরা বাংলায়, সেটা হচ্ছে যে একটা ওষুধ হয়তো আরেকটা ওষুধকে কাজ করতে দিচ্ছে না। তো এইগুলোর ক্ষেত্রে বা আরো কোনো অসুস্থতা বা হয়তো একটা পেশেন্টের আমরা বারে বারে তাকে বকাঝকা করছি ওষুধটা খান না কেন, হয়তো দেখা যাবে তার গলার মধ্যে ইসোফেজাল ক্যান্ডিডিয়াসিস হয়ে বসে আছে, ওষুধ খেতে গেলেই তার গলায় লাগে, কিছু খাবার খেতে গেলেই তার গলায় লাগে। ন্যাচারালি সেখানে যদি আমিও থাকতাম তাহলে আমারও কিন্তু ওষুধ খেতে ইচ্ছা করতো না। আরেকভাবে দেখতে গেলে হয়তো কোনো পেশেন্টের ওষুধটা খেয়ে হাফ 1 আওয়ার বা 40 মিনিটসের মধ্যে বমি হয়ে যায়। তো এই কিছু কিছু জিনিস আছে যেখানে ডাক্তারবাবু বা ম্যাডামের বসাটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে EAC-2, যেটা মানে সেকেন্ড ফেজ অফ কাউন্সিলিং এ যখন আমরা ঢুকলাম, সেকেন্ড 3 মাসের যে রস্টারটা ঢুকলাম, সেখানে কিন্তু অবশ্যই সুপারভিশন অফ এমও বা SMO খুব ইম্পর্টেন্ট। তার মানে যখন কাউন্সেলিং করা হবে, কি কি কারণে পেশেন্ট ওষুধ খাচ্ছে না সেগুলো কিন্তু ডাক্তার বাবুর সাথেও আলোচনা করতে হবে। অনেক সময় মানসিকভাবে হয়তো তার কিছু সাপোর্ট দরকার, তার হয়তো ডিপ্রেশন আছে, কিছু ওষুধ দিলে হয়তো সে ডিপ্রেশনটা কমে যায়, হয়তো কোনো সাবস্টেন্স অ্যাবিউজ বা কোনো নেশার কিছু সমস্যা আছে, সেখানে হয়তো কিছু চিকিৎসা কিছু পদ্ধতি অবলম্বন করলে সুবিধা হয়। এইগুলো কিন্তু একটু ডাক্তারবাবুর সাপোর্টটা দরকার। ঠিক আছে? তো আমরা EAC-2 করলাম, EAC-2 এর পরে আমরা আবার ভাইরাল লোড করব। সেক্ষেত্রে যদি ইমপ্রুভমেন্ট হয়ে যায়, পেশেন্টকে আমরা সব সময় সেটা সুখবর দেব, ভালো বলবো, এনকারেজ করব, বেসিক জিনিস করে তাকে আমরা একই চিকিৎসাতে তার সেম লাইন অফ ট্রিটমেন্টে রেখে দেবো। যদি দেখি যে না, আবার EAC-2 এর পরেও আমার ভাইরাল লোডের রিপোর্টটা ভালো এলো না, তখন সেই পেশেন্ট কিন্তু স্যাসেপে রেফার হয়ে যাবেন। ঠিক আছে? স্যাসেপে রেফার হয়ে যাবেন এবং স্যাসেপের সেখানে বসে তাকে কাউন্সেলিং করা হবে। অনেক সময় হয় যে একটা নিউ গ্রুপ অফ পিপল যখন কাউন্সেল করে, একটা নিউ গ্রুপ অফ পিপল যখন আমাকে অসুস্থতা বা চিকিৎসা পদ্ধতি বা হয়তো ইনফেকশন নিয়ে আলোচনা করেন, তখন হয়তো বেটার লাগে শুনতে। একই সেন্টারের একই ডাক্তারবাবু একই কাউন্সিলরের কাছে শুনে শুনে একঘেয়ে লাগছে। নতুন একটা বোর্ড, সেখানে বেশ কিছু বয়স্ক মানুষরা চিকিৎসকরা বসে আছেন, সেখানে গিয়ে হয়তো গুরুত্বটা আমার বোধটা এলো, এরকমও হতে পারে। আরেকটা হচ্ছে এখানে কিছু কোয়েশ্চেন্স আছে, শ্বেতা, I can read out the answers. I think that's easier for all of them. ওকে? Sure, ma'am. তো এখানে কিছু কোয়েশ্চেন্স আছে যে এই গাইডেন্সটা কতটা, মানে এই যে অ্যালগোরিদমটা আমরা বলছি, আমার মনে হয় না এটা খুব একটা ডিফিকাল্ট। তো আমি নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। অ্যাজ পার মাই আন্ডারস্ট্যান্ডিং, ওকে এখানে আসছে, এখানে একটা পোল আসছে, whoever has joined, if you can understand the question.
as per my understanding, main purpose of VL testing is to take decision for switch, to understand the response to treatment, to assess the performance of ART center, none of the above and all of the above. Participants are requested to kindly attempt the poll. You can just click on your screen. Ma'am, can we end the poll? Yeah. Yes, ma'am, we can continue. Yeah. তো বেসিক্যালি এখানে অল অফ দ্য অ্যাবাভটা থেকেও উত্তর হিসেবে টু আন্ডারস্ট্যান্ড দ্য রেসপন্স টু ট্রিটমেন্ট হচ্ছে মেইন কারণ, ঠিক আছে? ভাইরাল লোডের মাধ্যমে তো আমরা এআরটি সেন্টারের পারফরমেন্স দেখবো না। এআরটি সেন্টার হয়তো খুব ভালোই পারফর্ম করছে, কিন্তু ভাইরাল লোডটা হয়তো আমারই ওষুধ খাওয়ার কোনো সমস্যা হচ্ছে, সেই জন্য হয়তো হচ্ছে। তো বেসিক্যালি তাহলে এখানে আনসারটা কিন্তু বি হবে, ঠিক আছে? যে আমার ওষুধ খেয়ে আমার চিকিৎসাটায় কিরকম ভাবে রেসপন্ড করছে আমার শরীর, সেটাই হচ্ছে ভাইরাল লোড টেস্টিং এর মেইন পারপাস। আচ্ছা, রুটিন ভাইরাল লোড আমরা মনিটরিং করি আন্ডার এনএসিপি। আমরা ভাইরাল লোডটাকে HIV-1 ইনফেকশনের জন্য কিন্তু করি, এটা মাথায় রাখতে হবে। যেসব পেশেন্টের HIV-1 ইনফেকশন আছে তাদের ক্ষেত্রে করি, বা যাদের HIV-1 and 2 দুটো আছে, এই দুটোর জন্য আমরা আরএনএ স্টাডিটা করি। বেসিক্যালি এটা আর কিছুই না, HIV-2 এর ভাইরাল লোড যে একদম হয় না তা নয়, কিছু কিছু জায়গাতে হয়, খুব এক্সপেন্সিভ, কিন্তু আমাদের প্রোগ্রামে আপাতত যেটা করা হয় সেটা HIV-1, ঠিক আছে? তাহলে কাদের ক্ষেত্রে করব? প্রত্যেকটা পেশেন্টই যখন নতুন আমার কাছে ওষুধ চালু হলো, তার 6 মাসের মাথায় আমি বলেছি যে 6 মাসের মধ্যে ওষুধ সে যেভাবেই খেয়ে থাক না কেন, 6 মাস পূর্তি হয়েছে মানেই কিন্তু তার আমার ওষুধ একটা ভাইরাল লোডের টাইম হয়ে গেছে। আরেকটা পোল এটা, হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ VL টেস্টিং অ্যামং PL-HIV অন দ্য ফার্স্ট লাইন ART? Yes, we'll Yeah. get the poll, ma'am. Kiran sir. Is it every 6 months? Is it every 12 months? At 6 and 12 months after ART initiation, and thereafter annually at baseline and every 6 months. Requesting participants to please attempt the poll. Yes. তাহলে বেসিক্যালি হচ্ছে যেখানে কোয়েশ্চেনটা এখানে একটু আলাদা, সেটা হচ্ছে যে টেস্টিং আমাদের ক্ষেত্রে সেকেন্ড এবং থার্ড লাইনের ক্ষেত্রে আমরা কতদিন অন্তর ভাইরাল লোডটা করব, এবং আনসারটা ঠিকই আছে যে এভরি 6 মান্থ। সেকেন্ড এবং থার্ড লাইনের ক্ষেত্রে আমাদের কোনো কনফিউশন নেই, প্রত্যেক 6 মাস অন্তর আমরা তাদের ভাইরাল লোডের স্টাডিটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এখানে যদি ফার্স্ট লাইন ভাবি, যেটা আমার স্ক্রিনে যে কোয়েশ্চেনটা আছে, সেক্ষেত্রে আনসারটা হবে সি। প্রথম 6 মাসের মাথায় ইরেসপেক্টিভ অফ হোয়াট এভার তার যেরকমই অ্যাডহারেন্স হোক না কেন, প্রথমটা 6 মাসের মাথায় করব, আর তারপরে বছরে একবার করে করতে থাকবো। আচ্ছা, এইটা আমার হয়ে গেছে এই কোয়েশ্চেনটাও। আর একটা হচ্ছে why an additional VL is required for pregnant women between 32 to 36 weeks of pregnancy? এখানেও 4টে অপশন আছে, পোলটা হলে আমি বলছি। Kiran sir, can we have the poll 5? It must be poll 4 in your list. Yeah, thank you. Requesting all the participants to attempt the poll.
ওকে, Um, এটা এক্স্যাক্টলি ঠিকই আছে। টু ডিসাইড অ্যাপ্রোপ্রিয়েট ইনফ্যান্ট প্রোফাইল্যাক্সিস, বেসিক্যালি আমাদেরকে ভাবতে হবে যে যেহেতু আমরা একটা হচ্ছে যে এমনিতেও চাইল্ড বার্থের সময় আমি যেটা বলেছি ম্যাক্সিমাম চান্সেস অফ ট্রান্সমিশন থাকে, ভার্টিক্যাল ট্রান্সমিশন। আর একটা হচ্ছে যে তাহলে মা থেকে সন্তানের ইনফেকশন হওয়ার চান্স ইন ইউটেরো যতটা, মানে যখন মায়ের পেটে বাচ্চা আছে তখনও যেমন চান্স থাকে, কিন্তু হাইয়েস্ট চান্সটা কিন্তু হয়ে যায় যখন আমাদের মায়ের শরীরের ফ্লুইড গুলো এক্সপোজড হয়ে যায়, বাচ্চারও সে স্যাক গুলো যে ফ্লুইড গুলো বেরিয়ে আসে, সেই ব্লাড ফ্লুইডের যে এক্সচেঞ্জটা হয় না বাচ্চা হওয়ার সময়, সেই সময় কিন্তু ট্রান্সমিশন রেটটা ম্যাক্সিমাম থাকে। আর তাহলে আরেকটা জিনিস হচ্ছে যে মা অ্যাকচুয়ালি বেসিক্যালি ওই ঠিক বাচ্চা হওয়ার আগে মায়ের কিরকম মানে অবস্থা ছিল, ভাইরাসের কিরকম স্টেটাস ছিল, মা কি সাপ্রেস ছিল নাকি মা ফেল করছিল, সেটার ওপর নির্ভর করে কিন্তু আমরা প্রিভেন্টিভ ট্রিটমেন্টটা দেব বাচ্চাটাকে। তাহলে তাকে সিঙ্গেল ড্রাগ দিতে পারি বা তাকে আমরা ডুয়াল প্রোফাইল্যাক্সিস দিতে পারি, যেটা আমাদের প্রোগ্রামে অ্যাভেলেবেল আছে। তাহলে ভাইরাল লোডের টেস্টিং স্কেডিউল এটা একই জিনিসই আবার বলছি। ফার্স্ট লাইনের ক্ষেত্রে 6 মাস পূর্তি হবে, তার 6 মাসের মাথায় ইরেসপেক্টিভ যে আমি দেখবো না যে সেই ওষুধটা কতটা ভালো করে খেয়েছে, কিন্তু একটা টেস্ট আমাকে করতেই হবে। আচ্ছা, এই কথাটা বারে বারে যে বলছি এটার কারণটা কি? এখন আমরা তো সব সময় বলি যে অ্যাডহেরেন্সটা ভালো না হলে ভাইরাল লোড টেস্ট করার কোনো মানে হয় না, কিন্তু এই ক্ষেত্রে এইটা কেন একটা এক্সেপশন? এটা তো একটা ব্যতিক্রমী ব্যাপার হয়ে যাচ্ছে। প্রথম 6 মাস এআরটি খেলো পেশেন্ট, তারপরেই বলতে শুরু করছি যে আমি দেখবই না তার অ্যাডহেরেন্স কেমন। কিন্তু এটার কারণটা কি? কারণটা মেইনলি হচ্ছে একজন পেশেন্ট যখন একটা ভাইরাসের ইনফেকশন পায় সে তো কোনো সোর্স থেকে পায়। তাহলে আমি কিন্তু সেই সোর্সকে কখনো, পেশেন্ট যখন আমি এনরোল করছি তাকে যখন আমি এআরটি শুরু করছি, আমি তো সোর্সকে ডেকে আনছি না। হ্যাঁ, এবার এমনও ঘটতে পারে যে সেই সোর্স হয়তো সেকেন্ড বা থার্ড লাইন ওষুধ খায়। এবার সোর্স পেশেন্ট যদি সেকেন্ড বা থার্ড লাইন ওষুধ খায়, তার হয়তো বেসিক যে গ্রুপ অফ ড্রাগস যেগুলো এনআরটিআই এনএনআরটিআই সেগুলো হয়তো নষ্টই হয়ে গেছে, তাই জন্য তো সেকেন্ড বা থার্ড লাইন সে। এবার আমরা এখানে এই ক্ষেত্রে কিন্তু সোর্সের হিস্ট্রিটা, কেস হিস্ট্রিটা দেখছি না। আমার কাছে পেশেন্ট আসছে, সে পজিটিভ, আমি তাকে চোখ বন্ধ করে টিএলডি দিয়ে দিচ্ছি, বা আমি তাকে যদি টি দিতে না পারি এএলডি দিচ্ছি, ঠিক আছে। কিন্তু আমি তার সোর্স কি খায়, কি ওষুধ তার তার ক্ষেত্রে কার্যকারী, সেটা কিন্তু আমি দেখতে গেলাম না। এই ক্ষেত্রে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমি যেখানে তার সোর্স দেখলাম না, সোর্সের মধ্যে অনেক রেজিস্ট্যান্স থাকতে পারে, তাই তো। তাহলে এমন হতে পারে যে ওষুধের মধ্যে অনেকগুলো ক্লাস, তার যেখান থেকে ইনফেকশনটা এসছে এটাকে আমরা বলি অ্যাকোয়ার্ড রেজিস্ট্যান্স। তার মানে কি, আমার কাছে যে ভাইরাসটা এসেছে সেই ভাইরাসটা অলরেডি কিছুটা রেজিস্ট্যান্স নিয়ে আমার কাছে এসেছে। তাহলে আমি মিস্টার এক্স আজকে আমার কাছে এআরটি সেন্টারে এলেন, আমি তার পজিটিভ রিপোর্ট আইসিটিসি দেখলাম, দেখলাম তার বিশেষ কোনো ওআই নেই, তাকে আমি টিএলডি লিখে দিলাম। আমি কিন্তু জানি না যে এই টিএলডিটা ওনার শরীরে যে ভাইরাসটা তাতে এফেক্টিভ কিনা। আমাদের প্রোগ্রামটা আমরা তো কিছুটা মানে একটু অনুন্নত দেশ থেকে আসি। উন্নত দেশে থাকলে হয়তো এইখানে একটা প্রথমেই যেটা করা হয় সেন্সিটিভিটি রিপোর্ট করা হয় যে কোনো নতুন পেশেন্টের ক্ষেত্রে। হ্যাঁ, সেন্সিটিভিটি রিপোর্ট দেখে তার কোন কোন ওষুধগুলোতে ভাইরাসটা ভালোভাবে মরবে সেটা দেখে ওষুধ চালু করা হয়। আমরা যেরকম ইউরিনে কোনো ইনফেকশন হলে আমরা কি দুম করে একটা অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলি? খাই না। একটা ইউরিন কালচার করতে দিই, দেখি যে সেই আমার যে ইনফেকশনটা হয়েছে ইউরিনে, সেটা কোন কোন ওষুধে সেটা ভালো করে কমবে, তবেই তো আমি একটা অ্যান্টিবায়োটিকের কোর্স চালু করি। একইভাবে উন্নত দেশের মানুষরা কিন্তু যখন একজন এইচআইভি পজিটিভ ডায়াগনোসিসের পরে ওষুধ চালু করে, তারা কিন্তু দেখে নেয় যে এই ইনফেকশনে এই ভদ্রলোকের মধ্যে কোন কোন ওষুধগুলো কার্যকারী হবে। আমাদের সিস্টেমটা কাজ করাতে আমাদের কিছু মানে আর্থিক কিছু ইয়ে থাকে, মানে আমাদের কিছু প্রতিবন্ধকতা থাকে, কিছু রেস্ট্রিকশনস থাকে, সেই জন্য আমরা প্রথমেই এটা করতে পারি না। আমরা চোখ বন্ধ করে কিছুটা ট্রায়াল মেথডে প্রথমেই টিএলডি দিয়ে দিই। কিন্তু এই যে বললাম যে 6 মাসের মাথায় সব পেশেন্টেরই আমি ভাইরাল লোড করব, কেন করব? যে এমন হতে পারে যাতে আমি কোনো কেস যেখানে ট্রান্সমিটেড একটা
যে একটা রেজিস্টেন্স আছে, মানে যে ভাইরাসটা নতুন ঢুকেছে একজনের শরীরে, সেই ভাইরাস অলরেডি রেজিস্টেন্স নিয়েই তার শরীরে ঢুকেছে। ঠিক আছে, যেখান থেকে সে এসেছে সেই কেসটাতে অলরেডি সেই পেশেন্ট হয়তো থার্ড লাইনে বসেছিল। তাহলে এই ওষুধটা কিন্তু 6 মাসের মধ্যে আমাকে ডিসিশন নিতে হবে বা স্যাসিফে পাঠাতে হবে, বা এক্সপার্টরা সেটাকে বিবেচনা করবেন যে পেশেন্টের 6 মাসের মধ্যেই হয়তো কোনো ওষুধ চেঞ্জ করতে হতে পারে। হয়তো এমন হলো যে পেশেন্ট খুব ভালো ওষুধ খান, সত্যি সত্যি তিনি খুব নলেজেবল এবং খুব গুরুত্ব দিয়েই ওষুধের চিকিৎসাটাকে তিনি দেখেছেন, তা সত্ত্বেও তার এইচআইভির ভাইরাল লোডটা হাই। তাহলে আমাকে তখন ভাবতে হবে যে এই পেশেন্টের কি কোনোভাবে কোনো সেন্সিটিভিটি রিপোর্ট করা যায়। তখন আমাকে ভাবতে হবে যে আপনি যেখান থেকে সন্দেহ করছেন যদি অ্যাট অল ট্র্যাকেবল হয়, সেখানে সোর্স অফ ইনফেকশনটা কি কোনোভাবে থার্ড লাইনে বা সেকেন্ড লাইনে বসেছিল। এইটাই হচ্ছে কারণ যে জন্য বারে বারে আমরা বলি যে 6 মাসের মাথায় প্রথম এআরটি নাইভ পেশেন্টকে যখন এআরটি চালু করলাম, 6 মাসের মাথায় একটা ভাইরাল লোড করতেই হবে, যা যেরকম ভাবেই তিনি ওষুধ খেয়ে থাকুন না কেন। এবার 6 মাসটা যদি রিপোর্ট ভালো থাকে, তারপরে প্রত্যেক বছরে একবার, তারপর কিন্তু সেটা নিয়ে আমরা আর মাথা ব্যথা করব না। আর সেকেন্ড লাইন বা থার্ড লাইন আমরা জানি যে 6 মাস অন্তরই সবার করতে হবে। আশা করি আমি 6 মাসের মাথায় টেস্ট কেন করতে হয় সে ব্যাপারটা সবার ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে প্রেগনেন্টের ক্ষেত্রে আমি বললাম দু রকম ভাবে প্রেগনেন্টের অ্যাপ্রোচটা করতে হয়। একটা হচ্ছে যে প্রেগনেন্ট পেশেন্ট চোখ বন্ধ করে সবার আমি 8 মাসের মাথায় 8 থেকে 9-এর মধ্যে যে ট্রানজিশন মাসটা, সেই মাসে আমি 32 to 36 উইক্সের সবার টেস্ট করব। এবং সেই রিপোর্টটা কিন্তু সবসময় সেই স্যাম্পলটা কিন্তু যখন ল্যাবে যাবে এটাকে আর্জেন্ট ট্যাগ করে দেবো। আর্জেন্ট কেন ট্যাগ করতে বলছি, অনেক সময় দেখা যায় যে বাচ্চাটি হওয়ার পরে হয়তো কোথাও একটা বাচ্চা হয়ে গেছে, তার অলরেডি প্রোফাইল্যাক্সিস হয়তো শুরুও হয়ে গেছে, তারপরে বেশ কিছুদিন বাদে আমরা রিপোর্টটা হাতে পাচ্ছি, সেটা যাতে অ্যাভয়েড করা যায়। আরেকটা হচ্ছে যে এছাড়াও আমার কাছে যে নববিবাহিতা বা কম বয়সী যে মা এসেছে, তার হয়তো প্রথম পিরিয়ডস মিস হয়েছে, সে হয়তো জাস্ট প্রেগনেন্সি তার কনফার্মড হয়েছে, যদি সে তখন ফার্স্ট ট্রাইমেস্টারে বা সেকেন্ড ট্রাইমেস্টারেও থাকে, তাহলেও কিন্তু আমি তার সেই সময় একটা রিপোর্ট করে নেব। যেটা বলেছি সবসময় একটা রিপোর্ট থাকে ডিসক্রিপশন অফ দ্য ডক্টর বা ফিজিশিয়ান অ্যাট দ্য এআরটি সেন্টার, ঠিক আছে। তাহলে তিনি বিবেচনা করে নেবেন, ঠিক আছে পেশেন্ট মোটামুটি ওষুধ খেয়েছে, তাহলে একটা রিপোর্ট করে নিই। এটা একটা সুবিধা হয় স্যাসেপের ক্ষেত্রেও, বা তার ওষুধ পাল্টাতে হবে কিনা, তার ওষুধের সমস্যা জনিত ভাবে অনেক সময় হয় মাল্টিপল পিলস আছে, ওষুধ হয়তো খেতে পাচ্ছে না, বমি হচ্ছে, তাহলে স্যাসেপের হাতেও সময় থাকে যে সেই ওষুধটাকে কিছুটা পাল্টে দেওয়ার। আচ্ছা, আরেকটা হচ্ছে পিএলএইচআইভি যখন ট্রানজিশন হয়েছে, মানে সাবস্টিটিউশন বা সুইচ, 6 মাস, 12 মাস, তারপর অ্যানুয়ালি, ঠিক আছে। এই একই কথা, তার মধ্যে সাবস্টিটিউশন নিয়ে আমি কয়েকটা কথা বলবো। আমাদের আমরা জানি যে সাবস্টিটিউশন মানে আর সুইচ মানে দুটো তফাৎ আছে, তাই তো। এটা অনেকের ক্ষেত্রে অনেক এখনো ক্লিয়ার নয়। সাবস্টিটিউশন মানে আমরা 3টে ওষুধের মধ্যে যদি একটা ওষুধ জাস্ট চেঞ্জ করি, এবং সেখানে চেঞ্জ ওভারটা যদি হয় উইদাউট এনি ভাইরোলজিক ফেলিওর, সেটাকে আমরা সাবস্টিটিউশন বলি। মানে পেশেন্টের হয়তো কিডনির অসুখ হয়েছে, তাই টিনোফোভিরটা তুলে নিয়ে আমি অ্যাবাকাভির দিলাম, সেটা সাবস্টিটিউশন। হ্যাঁ, কিন্তু মানে টিএলডি থেকে এএলডি হলো, তাহলে একটা ওষুধ জাস্ট পাল্টে গেল। কিন্তু সুইচ মানে কিন্তু তা নয়। সুইচ মানে পেশেন্ট ফেল করেছে ভাইরোলজিক্যালি, ডকুমেন্টেড ফেলিওর, এবং সেখান থেকে আমি তার এআরটি রেজিমেন্টটাকে শিফট করলাম, এবং শিফট যখন করলাম তখন অ্যাটলিস্ট 2 ক্লাস অফ ড্রাগ চেঞ্জ হলো, মানে টিএলডি থেকে হয়তো জেডএলএটিভিআর হলো, ঠিক আছে। তাহলে টিটাও চেঞ্জ হলো, ডিটাও চেঞ্জ হলো। এইটা ভীষণভাবে ক্লিয়ার রাখতে হবে। ডাক্তারবাবু থেকে তো সবাই জানেন ডাক্তারবাবুরা, কিন্তু কাউন্সিলররা, ডেটা ম্যানেজার লেভেলেও সবাইকে এটা ভীষণ কনসেপ্টটা ভীষণ ক্লিয়ার রাখতে হবে। হ্যাঁ, তো এখানে সাবস্টিটিউশনের ক্ষেত্রে একটাই কথা বলা, সেটা হচ্ছে হয়তো কোনো পেশেন্ট আমার তার লাস্ট অক্টোবর মাসে তার হয়তো ভাইরাল লোড হয়েছে, হয়তো তিনি একজন বয়স্ক ভদ্রলোক ডায়াবেটিক, তিনি ওষুধ খেতে খেতে আমার কাছে আসছেন। এই জুন মাসে একটা রিপোর্টে আমি দেখলাম তার ক্রিয়েটিনিনটা বেড়ে গিয়ে 1.9 হয়ে গেছে। তাহলে টিনোফোভিরটা তাকে আমি আর দেবো না, আমি স্যাসেভ করলাম, স্যাসেভে হয়তো একটা রেফারেল পাঠালাম,
স্যাসেপ থেকে হয়তো বললো টিনোফোভিরটা কিডনির পক্ষে খুব একটা সুবিধার ওষুধ না, তাহলে টিনোফোভিরের বদলে আপনি অ্যাবাকাভির দিয়ে দিন। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, স্যাসেপ থেকেও বলে দেওয়া হয়, কিন্তু এটা সবাইকেই বুঝতে হবে। টেনোফোভির মানে টিএলডি থেকে আমি ওষুধটাকে চেঞ্জ করে এএলডি করে দিলাম, একটা ওষুধ আমি পাল্টে দিলাম। এই জাংশনের জায়গাটাতে আমাকে একটা ওষুধ যখন পাল্টাচ্ছি, আমাকে কিন্তু একটা ভাইরাল লোড করে নিতে পারলে আমার খুব ভালো হয়। কেন ভালো হয়? যদি এই পেশেন্ট তখন অলরেডি যদি তার একটা ভাইরিমিয়া থেকে থাকে, মানে তার একটা ভাইরাল কাউন্ট সিগনিফিকেন্ট থেকে থাকে, তাহলে একটা সিঙ্গেল ড্রাগ সাবস্টিটিউশন হলে কি হয়, যে তার যেটা একটা দুর্বল একটা এআরটি রেজিমেন ছিল, সেখানে আমি তিনটে দুর্বলের জায়গায় একজন সবলকে ঢুকিয়ে দিলাম। হ্যাঁ, সেক্ষেত্রে অ্যাবাকাভিরটাও রেজিস্ট্যান্স ফাস্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে। আর অনেকগুলো ড্রাগ যেমন টেনোফোভির ড্রাগটার খুব হাই জেনেটিক ব্যারিয়ার, চট করে রেজিস্ট্যান্স হয় না, কিন্তু অ্যাবাকাভির কিন্তু অনেক দুর্বল ড্রাগ। তাহলে একটা ড্রাগ চেঞ্জ করে দিলে কিন্তু সেখানে একটা বিপদ এসে যায়। ঠিক আছে, আমি অনেক সময় এটা এভাবে বোঝাই যে আমরা যখন একটা ওই ছোট স্টুলে বসি না, যার তিনটে পায়া থাকে, অনেকগুলো স্টুল থাকে, তিনটে পায়া। এবার আমি যখন একটা সাবস্টিটিউশন করছি, বেসিক্যালি হচ্ছে যে তিনটে পায়ার মধ্যে আমি একটা পায়া পাল্টে দিচ্ছি, হয়তো একটা পায়া একটু ভেঙে গেছে, একটা পায়া পাল্টে দিচ্ছি, বাকি দুটো পায়া ভালো আছে। যদি বাকি দুটো পায়া ভালো থাকে তাহলেই আমি একটা পায়া পাল্টালে বসতে পারবো। কিন্তু যদি বাকি দুটো পায়া খারাপ হয়, তাহলে কি একটা পায়া পাল্টালে সেই স্টুলটায় বসা যায়? তাহলে কিন্তু একটা পায়া পাল্টালে সেটাও দুদিন বাদে ভেঙে পড়ে। ঠিক একইভাবে আমাদের ওষুধের ক্ষেত্রেও ফেলিং পেশেন্টের সিঙ্গেল ড্রাগ সাবস্টিটিউশন মানে সেটা কিন্তু বিপজ্জনক। মাথায় রাখতে হবে, যে কারণেই হোক না কেন, আমি যদি একজন পেশেন্ট যে লং টার্ম একটা রেজিমেন খাচ্ছে, তার একটা ওষুধ কোনো একটা ক্লিনিক্যাল কারণে বা সিস্টেমিক কোনো অসুখ বিসুখের কারণে চেঞ্জ করি, সেই সময়টাতে সেই জাংশনটাতে একটা ভাইরাল লোড করাটা কিন্তু ভীষণ জরুরি। আমি এটা অনেকক্ষণ ধরে বোঝাচ্ছি, বেসিক্যালি এটা অনেক সময় একটা সমস্যা তৈরি করে। পরবর্তীকালে যখন পেশেন্ট ফেল করে, আমরা বুঝতে পারি না সে কি আগে থেকেই ফেল করছিল যখন সিঙ্গেল ড্রাগ চেঞ্জ করা হলো, নাকি সে এখন ফেল করলো। এটাতে বিপদটা এই জন্যে হয়, পরবর্তীকালে তখন যখন তার রেজিমেন আমরা ডিসাইড করতে যাই, আমরা করে উঠতে পারি না। আর এরপরে যেটা লাস্ট বলেছি, যে এআরটি মেডিকেল অফিসাররা সবসময়, ওনাদের সবসময় স্বাধীনতা থাকে, ওনারা যখন মনে করবেন যে পেশেন্টের ভাইরাল লোড করতে হবে, সেটা কিন্তু ওনাদের একটা স্বাধীন সবসময় ডিসিশনের জায়গা থাকে। তাহলে লাল, হলুদ আর সবুজ, লাল মানে মোর দেন 1000, হলুদ মানে লেস দেন 1000, আর আনডিটেক্টেবল হচ্ছে সবুজটা। তাই তো? লাল মানে আমরা জানি ভাইরাস সাপ্রেস নয়, এআরটি হয়তো কাজ করছে, এআরটি হয়তো কাজ করছে না। ঠিক আছে, এআরটি কাজ করলে ভালো, আর তা না হলে রেজিস্ট্যান্স হয়ে গেলে কাজ করছে না, যখন দেখবো ভাইরাস হচ্ছে মোর দেন 1000। লেস দেন 1000 মানে হচ্ছে ভাইরাসটা সাপ্রেসড, এআরটি ইজ ওয়ার্কিং, কন্টিনিউ দ্য কারেন্ট রেজিমেন। আর সবুজটা হচ্ছে আমাদের সেফ জোন, যেখানে আমরা সেফ আছি, পেশেন্ট ভালো আছে, সেটা হচ্ছে টার্গেট নট ডিটেক্টেবল, বা যেটাকে আজকাল আমরা বলি ভেরি লো টাইটার, যেখানে মেশিন আর গুনে উঠতে পারলো না। আচ্ছা, আনডিটেক্টেবলটা নিয়ে আমি আগে কথা বলবো। এইটাই হচ্ছে আমাদের টার্গেট, সব পেশেন্টের ক্ষেত্রেই আমরা চাই তারা সবাই এই গ্রিন জোনটা থাকুক। তাহলে কি এআরটিটা খুব ভালো কাজ করছে আমরা তাকে অ্যাসিওর করতে পারি। আমরা এটা তাকে বলতে পারি যে আপনার অনেক তো সেরোডিসকর্ডেন্ট পার্টনার থাকে, সেখানে আপনার থেকে আপনার স্ত্রী বা আপনার থেকে আপনার স্বামীর ইনফেকশন হওয়ার চান্সেস প্রায় নেগলিজেবল, মায়ের থেকে বাচ্চার চান্সেসও নেগলিজেবল। ঠিক আছে, তাহলে বেসিক্যালি আমাকে ভাবতে হবে যে ইউ ইজ ইকুয়াল টু ইউ, মানে আনডিটেক্টেবল মানে আনট্রান্সমিসিবল, এই জায়গাটা হচ্ছে আমাদের সবার টার্গেট। এইখানেই আমরা সবাই চাই যে আমাদের সব পেশেন্টরা থাকুক। ঠিক আছে, কিন্তু এখানে একটা ছোট্ট ব্যাপার আছে, অনেক সময় কাউন্সেলিং এর সময় আমরা বলে ফেলি আপনার স্যাম্পেলে কোনো ভাইরাস পাওয়া যায়নি, আপনার ব্লাডে এখন কোনো ভাইরাস নেই। হ্যাঁ, সত্যি কথাই, হয়তো যে ব্লাডটা সার্কুলেট করছে বডিতে, তার যে স্যাম্পলটা নেওয়া হয়েছে সেটাতে হয়তো কোনো ভাইরাস নেই, কিন্তু ভাইরাস কিন্তু লুকিয়ে থাকে বডির রিজার্ভয়ারে।
রিজার্ভয়ের মানে কি, যেখানে ব্লাডটা লেস রিচ করে, ঠিক আছে। দেখা গেছে এই সব রিজার্ভয়ের মেইনলি হচ্ছে কাভারিং অফ দ্য ব্রেন, কাভারিং অফ দ্য লাংস, হার্ট অ্যান্ড দ্য কিডনিস। এগুলোতে ব্লাড সাপ্লাই অনেক কম দ্যান দ্য মেজর অর্গানস। এই সব জায়গাতে না কিছু কিছু করে ভাইরাস লুকিয়ে থাকে এবং তারা অপরচুনিটির জন্য ওয়েট করে, সেই সুযোগ সন্ধানী হয়ে বসে থাকে কখন আমার ওষুধের ব্লাড লেভেলটা কমবে আর আমরা লাফিয়ে বেরিয়ে নিজেদের মধ্যে মাল্টিপ্লাই করতে শুরু করে দেব। ঠিক আছে। তার মানে আমি আমার পেশেন্টকে এটা বোঝাবো যে আনডিটেক্টেবল, এটা রিপোর্টটা খুব ভালো, আপনি খুবই প্রশংসার ব্যাপার, আপনি খুব সুন্দরভাবে ওষুধ খাচ্ছেন, কিন্তু মনে রাখবেন আপনার কিওর অ্যান্ড মানে বেসিক্যালি ট্রিটেড ট্রিটেড এটা দুটোর মধ্যে একটা তফাৎ আছে, ঠিক আছে। আপনি এখন ট্রিটেড, আপনি এখন ভালো আছেন, কিন্তু অসুখটা কিন্তু কিওর্ড হয়নি। রিজার্ভয়ের মধ্যে এখনো কিছু ভাইরাস আছে, এগুলো ঘুমন্ত আছে বা ডরম্যান্ট আছেও বলতে পারি। ওষুধ যেই আপনি বন্ধ করবেন একবেলা বা দুবেলার মধ্যে, তখনই কিন্তু এই ডরম্যান্সি কাটিয়ে এসে সে ভাইরাসগুলো মাল্টিপ্লাই করবে। তাহলে আনডিটেক্টেবল মানে ওষুধ শেষে কন্টিনিউ করবে। আর ভাইরাল লোড হচ্ছে less than 1000। এইটা একটা খুব গ্রে জোন। এখানে হচ্ছে যে আমরা ইউজুয়ালি মেশিন গুনতে পারে 20 থেকে 50 থেকে 1000 অব্দি। বিদেশে বাইরের অনেক উন্নত দেশে 50-এর বেশি হলেই সেটাকে ভাইরিমিয়া হিসেবে দেখা হয়, লো লেভেল ভাইরিমিয়া। সেটাকে অনেক রকম ভাবে তা দেখা হয়। সেখান থেকেই পেশেন্টকে স্ক্রিনিং করা, সেখান থেকে পেশেন্টের ফলো আপ করা, অ্যাডহেরেন্স শুরু হয়। আমরা এখনো অব্দি 1000-এর কমটা, এটা WHO এটাকে ক্রাইটেরিয়া ঠিক করেছে, 1000-এর কমটাকে আমরা খুব একটা খারাপ হিসেবে দেখি না, এটাকে আমরা সাপ্রেসডই বলি, ঠিক আছে। একই রেজিমেন কন্টিনিউ করি। আর এখানে আমরা একটা কথা শুধু মাথায় রাখতে হবে, 1000-এর কমে ক্ষেত্রে বুঝতে হবে, কারো যদি 900 থাকে, কারো যদি 800 থাকে, ভাইরিমিয়া কিন্তু আছে, যদিও লো লেভেল ভাইরিমিয়া ভাইরিমিয়া আছে। এবং এই লো লেভেল ভাইরিমিয়াটাও দীর্ঘদিন ধরে পুষে রাখাটা কিন্তু মানে বা এটা কিন্তু কাঙ্ক্ষিত নয়। মানে আমরা চাই না যে কোনো পেশেন্টের প্রত্যেকবার ভাইরাল লোড করব আর প্রত্যেকবার 800, 850, 900 এভাবে আসবে। কেননা এই যে 850, 900, তার মানে দে আর রেপ্লিকেটিং, ঠিক আছে, ওরা কিন্তু ডরমেন্ট নয়। তার মানে পেশেন্টের ক্ষেত্রেও কিন্তু 30টা ওষুধের মধ্যে হয়তো দুটো দুটো করে করে মিস হচ্ছে, বা কোনো একটা ফেজ যাচ্ছে যে সময় এমন অন্য কোনো ওষুধ উনি খাচ্ছেন যেখানে ওনার নিজের ওষুধটা ভালো করে কাজ করছে না। তাই ভাইরাসের লোডটা 1000-এর কম হলেও কিন্তু যদি এইরকম রেঞ্জে থাকে, হ্যাঁ, more than 400 থাকে বা more than 200-ও থাকে, মানে সেক্ষেত্রে আমাদের একটু হয়তো সময় দিলে এই কেসগুলোকে আমাদের দেখতে হবে। পেশেন্টের সাথে একটু কথা বলা ভালো যে কোথাও কি মিস হচ্ছে ওষুধ, হ্যাঁ, আরটু কি বেটার করা যায়, অ্যাডহেরেন্সটা একটু কথা বলতে হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা নেক্সট পোলে যাচ্ছি, পোল 6-এ, ফর PLHIV on ART more than 6 months with adherence less than 95%, when should the routine VL test be done? এটা আমি অনেকটা আলোচনা করেছি। আহ আমরা কি ওয়েট করব অ্যাডহেরেন্সটা যাতে ইমপ্রুভ করে more than 95%-এ, নাকি অ্যাজ পার স্কেডিউল করব? আমি এটা অনেকবার বলেছি, তাই আমি পোলে আর যাচ্ছি না। অ্যাজ পার স্কেডিউল আমরা ইরেসপেক্টিভ অফ অ্যাডহেরেন্স, যেটা আমি বারে বারে বললাম, সোর্স অফ ইনফেকশন আমরা দেখি না, আমরা জানি না যে পেশেন্টের কোন কোন ওষুধে কার্যকারিতা আসবে, সেই জন্যে 6 মাসের মাথায় অ্যাডহেরেন্স ইরেসপেক্টিভ আমরা কিন্তু তার ভাইরাল লোড করব। আচ্ছা, এবার হচ্ছে যে অ্যাডারেন্স যখন 95%-এর কম আমি দেখলাম, 6 মাস হয়ে গেছে, তাহলে যেটা বেসিক্যালি আমরাকে যেটা ভাবতে হবে যে সবাইকেই করব, এবং কিন্তু সেটা করার পরে যে রিপোর্টটা আসবে সেটা নিয়েও আমাদের তার সাথে আলোচনায় বসতে হবে। আচ্ছা, আর অ্যালগোরিদমটাকে আবার আমরা করছি, এটা পুরোনো অ্যালগোরিদম যেটা ছিল, সেখানে আমরা একবারই শুধু ইএসি করতাম, আমরা তাকে 3 মাসের জন্য কাউন্সেলিং করে আমরা ভাইরাল লোডটা রিপিট করতাম। কিন্তু সেই অ্যালগোরিদমটা এখন কিছুটা চেঞ্জ করে গেছে, ঠিক আছে। চেঞ্জ করে গিয়ে সেটা এখন আচ্ছা, এখানে অ্যাডহেরেন্স উড বি বেটার অ্যামং PLHIV অন ফার্স্ট লাইন না সেকেন্ড অর থার্ড লাইন? এটা একটু মানে মুশকিলের, কেননা আমি যদি ফার্স্ট লাইন পেশেন্টের ক্ষেত্রে তাকে খুব একটা ভালোভাবে অ্যাওয়্যার না করে উঠতে পারি, তার চিকিৎসা, তার অসুখটা, ওষুধ কেন রোজ খেতে হবে, এটা খুব ভালো করে অনেক সময় ফার্স্ট লাইন পেশেন্টদেরকে আমরা সময় দিয়ে বুঝিয়ে উঠতে পারি না, তারা বোঝে না।
কম্পারেটিভলি দেখা যায় যে সেকেন্ড বা থার্ড লাইন পেশেন্টরা, তারা যেহেতু একবার ফেল করেছেন, কেউ কেউ স্যাসেপ হয়ে এসেছেন, কেউ সবাই প্রায় ইএসি হয়ে এসেছেন, তাদের একটু হলেও কিছুটা অ্যাডহেরেন্স বেটার হয়। কিন্তু আবার আরেকটা জিনিসও আছে, যেমন এলএফইউ পেশেন্ট বারবার এলএফইউ হয়, এমনও দেখা গেছে যে অ্যাডহেরেন্স পুয়ার পেশেন্ট বারবারই পুয়ার অ্যাডহেরেন্স হয়। তো এই ক্ষেত্রে এই দুটো আনসারই মানে পার্শিয়ালি কারেক্ট, ঠিক আছে। তো এটা পুরনো অ্যালগোরিদম, যেটা আমি আরেকবার বললাম, যেখানে ইএসি শুধু একবার করা হয়। নতুন অ্যালগোরিদম হচ্ছে 2024-এ আমরা দেখেছি, সেখানে আমাদের ইএসি দুবার করা হয়। মানে যখন আমার ভাইরাল লোডটা 1000-এর ওপরে এলো, তখন প্রথম 3 মাস একজন কাউন্সিলর এবং ডাক্তারবাবু পেশেন্ট নিয়ে বসবেন, তার অ্যাডারেন্স ইমপ্রুভ করার চেষ্টা করবেন, ভাইরাল লোড করবেন। যদি ইমপ্রুভ না করে, নতুন কোনো কাউন্সিলরকে যদি দিতে পারা যায় দায়িত্বটা, সেটা বেটার হয়। অনেক সময় হয় হয়তো কোনো পুরুষ কাউন্সিলর কোনো মহিলাকে কাউন্সিলিং করছিলেন, তিনি হয়তো অনেক সংসারের বিষয় তার সাথে খোলাখুলি আলোচনা করতে পারেননি, অনেক অসুবিধা হয়তো তাকে বলতে পারেননি। তাহলে এখানে হয়তো নতুন করে কোনো মহিলা কাউন্সিলর যদি থাকে অ্যাটি সেন্টারে, তার কাছে হয়তো সে কিছুটা ওপেন আপ করবে, তাই না? আর সেকেন্ড যেটা ইএসি 2, এইটাতে কিন্তু ডাক্তারবাবুকে অবশ্যই বসতে হবে। এটা কিন্তু মানে ভীষণ ক্লিয়ারলি ন্যাকো থেকে বলা হচ্ছে। কেননা ইএসি 2 মানে তার 3টে মাসে অলরেডি কাটিয়েছে, যেখানে কিন্তু আমরা কিছু করে উঠতে পারিনি। তাই জন্য ইএসি 2-তে তার ইন্টারাক্টিং ড্রাগ মানে আর কি কি ওষুধ তিনি খান, অনেক ওষুধ আছে যেগুলো অনেক সময় আমরা খেয়ালই করি না। পেশেন্ট হয়তো, তার হয়তো কনভালশনের হিস্ট্রি আছে, খিঁচুনি হিস্ট্রি আছে, সে হয়তো ফেনিটয়েন খায়, ঠিক আছে। আর হয়তো সে কোনো জায়গা থেকে হয়তো অনেক দিন ধরে হয়তো রিফাম্পিসিন খাচ্ছিল, বা সে হয়তো খুব ক্রনিক স্মোকার। অনেকগুলো ইস্যুস থাকে যেগুলোতে ওষুধের কিন্তু ব্লাড লেভেলটা ফ্লাকচুয়েট করে, ঠিক আছে। আরো কিছু ইস্যুস থাকে, যেমন আমি এর আগেও বললাম, ভমিটিং হওয়া, ঘুম না হওয়া, ভোরের দিকে উঠে কাজ করতে গিয়ে ডিজি ফিল করা। এই ইস্যুস গুলো কিন্তু কিছুটা মেডিকেলি ট্রিটেবল, তাই তো। তো সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুর পেশেন্টকে নিয়ে বসাটাও খুব ইম্পর্টেন্ট। কিছু জিনিস আমরা অবজার্ভ করি যখন আমরা স্যাসেট করি, যখন দেখতেও পাই, যখন আমরা সেন্টারে মেন্টারিং এও যাই, সেটা যে টিএলডি ওষুধটা, যেহেতু ইফাভিরেন্স আমরা আগে ছিল যে 2 ঘন্টা বাদে খেতে হবে রাত্রে খাবারের, টিএলডি ক্ষেত্রেও ওই একই রকম কাউন্সিলিং এখনো কন্টিনিউ করছে। হয়তো কোনো বাচ্চা, সে স্টুডেন্ট হয়তো একটা কলেজের, হার্ডলি 19 বছর বয়স, তার হয়তো রাত্রিবেলা পড়াশোনা করে কলেজ করে ফিরে এসে ক্লান্ত হয়ে যায়, হার্ডলি খেলো কি খেলো না, সে ঘুমিয়ে পড়লো। তাকে যদি বলি যে ঘুমিয়ে ওঠার রাত্রে খাওয়ার পরে 2 ঘন্টা বাদে সে ওষুধটা খাবে, সে কিন্তু প্রায়শই সে ওষুধটা খেতে ভুলে যায়। তাহলে আমার যদি সিঙ্গেল পিল থাকে, যেটা সারা 24 ঘন্টার মধ্যে একবার খেলেই হবে, সেক্ষেত্রে আমি ব্রেকফাস্টের পরেও খেতে পারি, লাঞ্চের পরেও খেতে পারি। আমাদের পেশেন্টদের সাথে সেভাবেই কাউন্সেলিং করতে হবে, যেটা তার, হ্যাঁ একই সময় প্রত্যেকদিন খাবো, কিন্তু আমাকে রাত্রিবেলায় ওষুধটা খেতে হবে, এই হার্ড এন্ড ফাস্ট কথাটার কিন্তু মানে এক্স্যাক্টলি কোনো মানে হয় না, ঠিক আছে। তো এক্ষেত্রে দুটো তিনটা জিনিস আমার মনে হয় ডাক্তারবাবুদের সাথে বসলে হয়তো এই ব্যারিয়ার গুলো আমরা কিছুটা কারেক্ট করতে পারবো। আর যেটা ইএসি 2 এর পরেও যদি হাই পিভিএল আসে, তাহলে সেই পেশেন্টকে আমরা স্যাসেপে রেফার করব। আচ্ছা, একই রকম ভাবে বলা আছে এখানেও, বেসিক্যালি হচ্ছে আর আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ইএসি 1 যখন আমি রিপোর্ট পাবো, তারপরে কিন্তু পেশেন্টকে ফোন করে ডাকবো। পেশেন্টকে ফোন করে যদি সে আসতে নাও পারে, ফোনেই তার অ্যাডিয়ারেন্স আমি কাউন্সেলিং শুরু করে দেব। আর একটা জিনিস যেটা বলেছি আমি, যে আমাকে মাসে মাসে করতে হবে তারও কোনো ব্যাপার নেই। আমি যদি মনে করি যে পেশেন্ট দূরে কোথাও চলে যাবে, সে কলেজে পড়ুয়া, তার সামনে পরীক্ষা আছে, তার পক্ষে পরপর 3 মাস ডিলে করে অতটা সম্ভবপর নয়, সেক্ষেত্রে 2 সপ্তাহ 2 সপ্তাহ করেও কিন্তু কাউন্সিলিং সেশন গুলো করা যায়। এবং আমরা এই কাউন্সিলিং সেশনের মধ্যে, যেটা আমাদের কাউন্সিলিং অ্যানেক্সার 6-এ ফর্মটা আছে, সেই ফর্মে কিন্তু আমরা বেরিয়ার্স, ইন্টারভেনশনস, এগুলো সব কিন্তু আমরা রেকর্ডও করব। আচ্ছা, তাহলে অ্যাডিশনালি, তাহলে বেসিক্যালি আমরা কি করছি, বেটার আমরা ম্যানেজমেন্টের জন্য, মানে আমরা অ্যাডহেরেন্স কাউন্সেলিং তো করছি আনসাপ্রেস ভাইরাল লোড দেখলে। তাহলে সেই কাউন্সেলিংটা কি বিশেষত্ব থাকবে, ঠিক আছে। আহ, একটা জিনিস হচ্ছে যে আহ, দুটো তিনটে জিনিস যেটা আমরা দেখতে পাই কাউন্সেলিং এর সময়, ওষুধ কেন খাননি,
ওষুধ আপনি মিস করেছেন, আপনার তো আর একটু ভালো করে ওষুধ খাওয়া উচিত ছিল। এই কথাগুলো হয়তো বা মানে ডাইরেক্টলি পেশেন্টদের ভিড়ের মধ্যে না বললেই ভালো হয়। আসলে কিছু প্রশ্ন থাকে যেগুলো খুব ডাইরেক্ট প্রশ্ন, হ্যাঁ, সেগুলো মানে এতটা মানে হঠাৎ করে আমার দিকে মানে প্রশ্নটা করা হয় যে আমার একটা রিফ্লেক্স মতো কাজ করে যে না না আমি তো ওষুধ খেয়েছি, ঠিক আছে। এইভাবে প্রশ্ন না করে এই এনহ্যান্স অ্যাডহেরেন্স কাউন্সেলিং এর ক্ষেত্রে আমরা হয়তো বা কিছুটা ঘুর পথে যদি পেশেন্টকে বোঝাতে পারি বা কথা বলতে পারি, আহ মনে হয় যে হয়তো তার কাছ থেকেও মানে তার অসুবিধা সুবিধাগুলো আমরা বেটার জানতে পারবো। যেমন পেশেন্ট যদি মনে হয় যে ওষুধ খায়নি, ঠিক আছে, তাহলে সে কি কাজ করেন তিনি, বাড়িতে কে কে আছে, সকালে কখন বাড়ি থেকে বেরোন, বাড়ি ফেরেন কটায়, ফিরে কিছু খান কিনা, রাত্রেবেলা কটার সময় ওষুধটা খান, নাইট ডিউটি থাকে কিনা নাকি শুধু দিনের বেলায় ডিউটি থাকে, ঠিক আছে, এমন কোনো কাজ করেন কিনা যে রাত্রেবেলা এসে প্রচন্ড ঘুম পেয়ে যায়, তখন আপনার শরীর আর চলে না, নেশা করেন কিনা অল্প স্বল্প হলেও, হ্যাঁ, বাড়িতে কোনো সাপোর্ট আছে কিনা, হ্যাঁ, বাড়িতে এসে হয়তো রান্না করে খাওয়ানোর মতো লোক আছে কিনা, বাচ্চা হলে বাড়িতে বাবা মা আছে কিনা বা দাদু দিদা আছে কিনা, দেখার মতো লোক আছে কিনা, বাচ্চা ওষুধ খাচ্ছে কিনা। এই জিনিসগুলো না একটু ঘুর পথে যদি প্রশ্ন করতে পারি, একটু বন্ধুত্ব হলে মনে হয় পেশেন্টরাও তার আসল যে কারণটা ওষুধ না খাওয়ার, সেক্ষেত্রে আমাদের সাথে কিন্তু তারা ওপেন আপ করবে, ঠিক আছে। আর ওই যেটা বলেছি যে আমরা অ্যাডহেরেন্সের ব্যাপারটাকে বেশি দিন লিঙ্গার করব না, হ্যাঁ, সেটা আমরা ইন্টারভেনশনটা কিন্তু যখনই একটা হাই ভাইরাল লোড পাবো তখনই পেশেন্টকে ফোন করব, ডাকবো, বা ফোনেই আমরা কাউন্সেলিং শুরু করে দেব। আচ্ছা, এখানে হচ্ছে যে সবাইকে যে আমরা ওই যে একটা হাই ভাইরাল লোড পেলাম, সঙ্গে সঙ্গে তার ওষুধটা ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন করে দিলাম, তারপর দিনে আবার সেকেন্ড লাইন ফেল করে গেল, সেকেন্ড লাইন থেকে থার্ড লাইন করে দিলাম। দেখা গেছে যে এত ফাস্ট সুইচ করলে যে পেশেন্টদের খুব উপকার হয়েছে এমন নয়, যে যার ফার্স্ট লাইন ফেল করেছিল সে সেকেন্ড লাইনে গিয়ে খুব ভালো আছে, আবার সেকেন্ড লাইন যে খুব ঝটপট ফেল করলো সে থার্ড লাইনে গিয়ে খুব ভালো আছে, তা কিন্তু না। আমাদের কাছে এমনও পেশেন্ট আছে যাদের থার্ড লাইনে প্রায় মানে ইএসিটা আমরা করতে করতে মানে এমন জায়গায় গেছি তাদের সপ্তাহ মানে বছরে আমরা হয়তো 4টে ভাইরাল লোড করি, হ্যাঁ, কিন্তু তবু মানে যে একটা বলে না সে মানে সে যে মানে ডিফল্টার সে মানে মানে 12 মাসের ডিফল্টার, ঠিক আছে। তো খুব ফাস্ট ফাস্ট এই যে সুইচ গুলো করলে খুব একটা সুবিধা হয় না, বরং পেশেন্টকে যদি আমরা তার অ্যাডহেরেন্সটা ইমপ্রুভ করে তার সেম লাইন অফ ট্রিটমেন্টে রাখতে পারি, সেটা কিন্তু অনেকটা তার ক্ষেত্রে উপকারী। হ্যাঁ, তার মানে কিন্তু আবার এই নয় যে আমি সেখানে যে ওষুধটা কাজ করছে না সেটাকেও আমি রেখে দেব, সেটা নয়। সেখানে একটা মানে থিন লাইন অফ ডিসিশন মেকিং আছে। এখন ডলোট্রিগ্রাফির একটা সবকটা ওষুধেরই প্রায় ব্যাকবোন হয়ে গেছে, ফার্স্ট লাইনেরও ব্যাকবোন। আর ডলোট্রিগ্রাফির ওষুধটা মানে একটা ম্যাজিক ড্রাগের মতো, আমরা সব পেশেন্টদেরকেও এটা বোঝাই, ওয়ান অফ দ্য বেস্ট ড্রাগস, সাইড এফেক্ট ভীষণ কম, এবং ওষুধটার 4 সপ্তাহের মধ্যে ভাইরাল লোডটাকে একদম টিএনডি করতে পারে, ঠিক আছে। দেখা গেছে যারা পেশেন্ট ভালো করে ওষুধ খায় না, যাদের ভাইরাল লোড হাই, তাদের ক্ষেত্রেও ডলোট্রিগ্রাফিরের হার্ডলি 1.6% হচ্ছে রেজিস্ট্যান্স। তার মানে 100 জনের মধ্যে যদি আমি 100টা লোককে ধরি যাদের হাই ভাইরাল লোড, যারা ওষুধ ভালো করে খায় না, তাতেও কিন্তু মোটেই আমার মানে একটা পেশেন্ট কি দুটো পেশেন্টের মধ্যে রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে। আবার যাদের ক্ষেত্রে ওষুধ তারা খুব ভালো করে খায় এবং যারা হচ্ছে নতুন পেশেন্ট, তাদের ক্ষেত্রে রেজিস্ট্যান্স টু ডলটেগ্রাভির পাওয়া যাচ্ছে হাজারে একজনও প্রায় নয়, লেস দেন 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে বেসিক জিনিসটা বুঝতে হবে, ডলোট্রিগ্রাভির ইজ আ ম্যাজিক ড্রাগ, ভীষণ ভালো কাজ করে, ভীষণ ভালো ভাইরাস সাপ্রেশন করে। তাই পেশেন্টদেরকে বোঝাতে হবে, দেখুন, একটা ভালো ওষুধকে আপনার শুধু অনিয়মিত খাওয়ার জন্য পাল্টে দেব, তার থেকে আপনি আগে একটু চেষ্টা করে দেখুন, তাই না? আমরাও চেষ্টা করি, আপনিও চেষ্টা করুন। তাহলে রিজনস গুলোর মধ্যে বেসিক পুয়ার অ্যাডহারেন্সটা একটা বড় ইস্যু। কিন্তু ওই যে বললাম যে হিট অন দ্য সেই একদম টার্গেটের মতো প্রশ্ন করব না, একটু ঘুরিয়ে প্রশ্ন করব, ঠিক আছে। তাহলে কি কি হয়, এআরটি তারা রেগুলারলি পিক আপ করতে আসছে না, এআরটি ওষুধ খাচ্ছে না, বা তারা মিস এলএফইউ হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে সাব অপটিমালি এআরটি খাচ্ছে, ডোজটা হয়তো ঠিকভাবে খাচ্ছে না, টাইমিং হয়তো ঠিকভাবে খাচ্ছে না, এমনও পেশেন্ট পেয়েছি 2খানা এজেডটি সকালে একসাথে খেয়ে নেয়, ঠিক আছে। বা হয়তো এমন যে হয় যে
সিঙ্গেল ড্রাগ নয়, অনেকগুলো কৌটো হয়ে গেছে, তাই জন্য গন্ডগোল হচ্ছে ওষুধ খাওয়া নিয়ে। আর ড্রাগ ইন্টারাকশন যেটা বলেছি, যে ডলাটেগ্রাভিরের সাথে অনেকগুলো ড্রাগ ইন্টারাকশন, এটা আমরা অনেকেই জানি, এটা নতুন করে বলার কিছু নেই। অ্যালুমিনিয়াম কন্টেনিং যে অ্যান্টাসিড গুলো হয় লিকুইড, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক কম, যেটা মানে ম্যাক্সিমাম থাকে একটা ভাইটামিন ট্যাবলেটের মধ্যে, এগুলো খাওয়ার 2 ঘন্টা আগে ডলাটেগ্রাভির খেয়ে নিতে হবে, কিংবা 6 ঘন্টা গ্যাপ দিয়ে খেতে হবে। এটা খুব ইজি একটা ওয়ে হচ্ছে। এই ওষুধগুলোর মধ্যে কোনটাই তো খুব এসেনশিয়াল ওষুধ না। আমরা পেশেন্টদের অনেক সময় একটা ফ্ল্যাট মানে একটা থাম রুলে একটা কাউন্সেলিং করি, যে এই টাইপের ওষুধগুলো মাল্টিভিটামিন, অ্যান্টাসিড, ক্যালসিয়াম, আয়রন আপনি দিনের বেলা খান, সূর্যাস্তের আগে খান, আর রাত্রে ডিনারের পরে আপনি টিএলডি খান, তাহলে একটা গ্যাপ অটোমেটিক হয়ে যায়। এছাড়া রিফাম্পিসিনের মতো ওষুধ, যেটা বললাম ফেইনটয়েনের মতো ওষুধ, বার্বিচুরেটস, এই টাইপের ওষুধগুলোর সাথে কিন্তু ড্রাগ ইন্টারাকশন আছে, এটা ডাক্তারবাবুকে একটু দেখতে হবে। এই টেবিলটা খুব ইন্টারেস্টিং এই ক্ষেত্রে, যে এটা শর্টেই বলবো আমি। একটা ভাইরাল লোড যখন এলো আমার কাছে, একটা স্টাডি হয়েছে যেখানে 15,000-এর কাছাকাছি পেশেন্টদের দেখা গেল আনসাপ্রেসড হাই ভাইরাল লোড, কিন্তু ইএসি করতে করতে দেখা যাচ্ছে যে সেই হাই সাপ্রেশন ভাইরাল লোডটা কিন্তু রিপিট ভাইরাল লোড করার পরে সেই 15,000-এর কাছাকাছি যে পেশেন্ট, তারা কিন্তু নেমে 1,500-এ নেমে এলো। মানে সেকেন্ড যে ভাইরাল লোডটা করা হলো সেখানে, তাহলে তার মানে আমার বেসিক যেটা দেখাতে চায় এই হিস্টোগ্রামটা, সেটা হচ্ছে যে এখানে কিভাবে আমরা অ্যাডহেরেন্স কাউন্সেলিং এর মাধ্যমে আমরা কতটা পেশেন্টকে তার বেসিক যে রেজিমেন্টটায়, তাতেই তাকে আমরা প্রিজার্ভ করতে পারলাম। ঠিক আছে। আচ্ছা, অন টাইম পিক আপ, যারা সাপ্রেশন হয় না যাদের মধ্যে, কি কি কারণে, মানে তাদের কিরকম, তাদেরকে আমরা স্টাডি করে দেখি তো, যাদের ইরেগুলার পিক আপ তাদের মধ্যে দেখা যাচ্ছে সাপ্রেশন কম। মানে যে পেশেন্ট রেগুলারলি ওষুধ তুলতে আসেন না, তিনি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ওষুধটা ভালো করে খান না। ঠিক আছে। তাহলে সবুজ বইয়ের পেছন দিকে আমরা যখন অনেক সময় পেশেন্ট দেখি স্যাসেপেও বা মনিটরিং এর সময় পেশেন্ট দেখি, সবুজ বইয়ের পেছনে যে ডেটটা, সেই ডেটটাতে কি উনি এক্স্যাক্টলি আসছেন, এটা একটা অন্য মেসেজ ক্যারি করে। কিছু মানুষ তার প্রত্যেকটা দৈনন্দিন কাজকে খুব সিরিয়াসলি নেন, ওষুধ খাওয়াটাকেও নেন, প্রাত্যহিক অন্যান্য কাজকেও সিরিয়াসলি নেন। ঠিক আছে। তো আমি আমার ট্রিটমেন্টটাকে কতটা সিরিয়াসলি নিয়েছি, কতটা আমি তার গুরুত্বটাকে দিয়েছি, সেটার একটা কিন্তু একটা মানে ইন্ডিকেটর হচ্ছে এই মানে টাইমলি পিল পিক আপ। যে সময় মতো ঠিক দিনে এসে ওষুধ তোলে, আমরা মোটামুটি ভাবে দেখি সে ওষুধটাও খায়। আচ্ছা, এখানে অনেকগুলো কথা বলা আছে। আমরা বেসিক্যালি হচ্ছে যখন একটা ভাইরাল লোডের রিপোর্ট পাই, সেটাকে আমরা কাউন্সিলরের সাথে শেয়ার করবেন। সেন্টারে যিনি ল্যাব টেকনিশিয়ান, সেই কাউন্সিলর তাকে ফোন করবে বা পেশেন্টকে ডেকে আনা হবে, তাকে 3 মাসের জন্য তাকে কাউন্সেলিং করা হবে। ইন্টেন্সিভ কাউন্সেলিং হবে, সব রকম বেরিয়ার, সব রকম মানে সলিউশনস তাকে দেওয়া হবে। কাউকে বলা হবে ফোনে একটা রিমাইন্ডার রাখুন, কাউকে বলা বলা হবে বাচ্চা হলে বাড়ির লোকেরা তার ওষুধ গেলা অবধি দেখুন। এগুলো সব আমাদের মেজার্স আমরা জানি। সেশন, যেটা আমি আগেও বলেছি, 1 মাসের বদলে সেটা 15 দিনের মধ্যেও নেওয়া যায়। ঠিক আছে। একই কাউন্সিলর তাকে 3 বার দেখবেন। 3 বার একই কাউন্সিলর কেন দেখবেন? বিকজ যা যা উপায় তাকে সাজেস্ট করা হয়েছে প্রথম কাউন্সিলিং এ, সেটাই তার পরবর্তী তাতে কোনো কাজ হয়েছে কিনা, তাতে কোনো এফেক্ট হয়েছে কিনা, সুবিধা হয়েছে কিনা, নতুন লোকের কাছে সেটা কিন্তু কোনোভাবে সুবিধা হবে না কাউন্সিলিং এ। ঠিক আছে। এবং হচ্ছে যে আহ ওষুধ যখন তুলতে আসে তখনই কাউন্সিলিং করলে ভালো হয়, একই সাথে সেটা মিলিয়ে নেওয়া। আর একটা হচ্ছে যে বাচ্চা যদি থাকে তাহলে কিন্তু মানে গার্জেনদের থাকা কিন্তু দরকার। ঠিক আছে। আর বেসিক্যালি দেখতে হবে যদি যে আমার স্পাউস বা পার্টনার থাকে, সেও মানে যদি কাউন্সেলিং এ থাকে ভালো হয়। এসএমএমও কেও সবসময় আমরা এনকারেজ করছি যে যাতে তারাও যাতে কাউন্সেলিং এর সময়টা কিছুটা পেশেন্টকে শোনেন তার কি কি সমস্যা। আচ্ছা, এটা হচ্ছে সেশন 1, 2, 3, যেটা পর পর বেসিক্যালি সেশন 1-এ যেগুলো হলো সেটাই পরে রিভিউড হলো, সেটাই পরে মডিফাইড হলো। আবার সেশন 2-তে যেগুলো আলোচনা হলো সেগুলো আবার রিভিউড হয়ে সেগুলোই আবার মডিফাইড হলো 3-তে গিয়ে। তারপরে ভাইরাল লোড, তারপরে আবার রিপিট ভাইরাল লোড। ঠিক আছে। যদি দরকার হয় মানে EAC 2 এর পরে। ইএসির ফর্মস গুলো আমরা সবাই মোটামুটি দেখেছি, কাউন্সিলর থেকে শুরু করে সবাই হাসপাতাল, এআরটি সেন্টারে। এই ফর্মগুলো খুব ইজি,
এতগুলো মানে সুন্দর সুন্দর মানে ইয়ে ফেশিয়াল এক্সপ্রেশন আছে যেগুলো টিকমার্ক করা যায়, ব্যারিয়ার গুলোকে আইডেন্টিফাই করা, ইন্টারভেনশন গুলোকে তাকে বোঝানো কিভাবে তিনি সেটাকে ইমপ্রুভ করতে পারেন। আমাকে ইএসসি ওয়ানেও করতে হবে, ইএসসি টুতে গিয়ে সেগুলোকেই আমি গতবার যা যা বলেছি সেগুলো অ্যাডপ্ট করেছেন কিনা পেশেন্ট, মডিফাই করেছেন কিনা সেগুলো আমি জানবো। আর ইএসসি থ্রিতে এসে আমাকে মোটামুটি বুঝে নিতে হবে যে আমি যেগুলো করেছিলাম তাতে এফেক্টিভলি সে গ্যাপগুলো ফিল্ড আপ হয়েছে কিনা। এবার আমি ভাইরাল লোডটা প্ল্যান করলাম। ঠিক আছে, এটা একটা লাইন লিস্ট যেটা আমাদের সব সেন্টারই থাকে। আর ডিফারেন্সিয়েটেড কেয়ার ফর আনস্টেবল পেশেন্টস বেসিক্যালি হচ্ছে যে যদি পুয়ার অ্যাডহারেন্স থাকে সেখানে কারণগুলো দেখতে হবে। লং ডিস্টেন্স ট্রাভেল হতে পারে, পয়সা কড়ি নাও থাকতে পারে, সঙ্গে আসার মতো কেউ নেই, হয়তো বয়স্ক মানুষ বা বাচ্চা, টাইমিং অফ ওয়ার্ক যেটা বললাম, স্কুল আছে, সকালে ওষুধ কখন খাবে, এই ইস্যুসগুলো কিন্তু একটু কেস টু কেস বেসিসে দেখতে হবে। ঠিক আছে। আর যদি মনে হয় যে ল্যাকে সুবিধা হচ্ছে না, তাহলে ল্যাক থেকে পেশেন্ট তুলে আনতে হবে, কেননা এমনিতেও আমরা ফেলিয়ার হলে ল্যাক থেকে তুলেই আনি। সিএসসি কে ইউজ করতে হবে, দরকার হলে হোম ভিজিটস করতে হবে, প্রেগনেন্ট হলে তাকে বারবার ডাকা যাবে না, তাকে সিএসসি ভিজিট করাতে হবে, বাচ্চা হলেও তাই। ঠিক আছে, আমরা আমাদের সব সাপোর্ট গ্রুপেরও সুবিধাটা, তাদের হেল্পটা নেব। আরটা হচ্ছে বেসিক্যালি যে যেটা আমি আগেও বলেছি, ইএসসি টুটা হবে, ইএসসি টু এর সময় কিন্তু আমরা অবশ্যই সাপোর্ট গ্রুপের হেল্প নেব। কারণ আমি জানবো ইএসসি টু মানে প্রথম 3টে মাস আমি তাকে করে উঠতে পারিনি, এই সময় এসএমও এমওর হেল্প অবশ্যই লাগবে, সাপোর্ট গ্রুপেরও হেল্প লাগবে। এবং তারপরে আমি রিপিট ভাইরাল লোড করব, তারপরে আমি তাকে যদি ভালো থাকে ভালো, না হলে স্যাসেপে রেফার করে দেবো। এখানে একই জিনিস বলা আছে। বেসিক্যালি স্যাসেপে যখন আবার তাকে দেখা হবে তখন স্যাসেপ তার হিস্ট্রি নেবে, স্যাসেপ তার হ্যাবিটস অ্যাডিকশনস দেখবে, তার মেন্টাল হেলথ দেখবে এবং মেডিকেশন সবকিছু দেখে তাকে স্যাসেপও আবার অনেক সময় এসি করে তাকে 3 মাস ফেলে রাখে। আবার নয়তো স্যাসেপ যদি বোঝে যে তার না আর কন্টিনিউ করার মানে হয় না একই রেজিমেন্ট, তখন তাকে চেঞ্জ করে দেওয়া হয়। এটা বেসিক হচ্ছে লাইন লিস্ট মেনটেন করা হয় সেন্টারে, সেখান থেকে ডেটা ম্যানেজার সে শেয়ার লিস্ট করে, লিস্টটা এসএমওএমওর সাথে, যে কারা কারা ফেল করছে, কাদের হাই ভাইরাল লোড, এসএমওএমও বলে দেন কোন স্টাফ কাকে কাকে ফোন করবে, সেটা অ্যালোকেট করে দেন। 24 ঘন্টার মধ্যেই ফোন করতে পারলে ভালো হয়, হাই পিভিএল যাদের আসে। এবং সেই ফোনটা করার পরে তারপরে স্যাসেপে বলা, এগুলো পর 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 পর। আর যদি ফোনে পেশেন্ট বলে না আমি ফিরে আসছি, তাহলে 7 দিনের মধ্যে তাকে ফিরে আসলে তবে একরকম, তা না হলে সিএসসি ওয়ার্কারকে ইনভলভ করা। আহ, এই পোলটাতে বেসিক্যালি হচ্ছে যে PLHIV who are tracked back after being lost to follow, when should the VL test be given? At ART reinitiation after being tracked back? না, ট্র্যাক ব্যাক করার সঙ্গে সঙ্গে কেন করব? বেসিক্যালি আমরা ট্র্যাক ব্যাক করার 3 মাসের মাথায় গিয়ে আবার আমরা তাকে পিভিএল করব। এখানে দেখা যাচ্ছে এই চার্টটা খুব ইন্টারেস্টিং। সেখানে হচ্ছে ট্র্যাক ব্যাক করার পরেও কিন্তু যারা এলএফইউ তারা বারে বারই এলএফইউ, মোর দ্যান 1/3, মানে 3 মাস গিয়ে 4র্থ মাসের মাথায় মোটামুটি 1/3 আবার এলএফইউ হয়ে যায়। এক একটা করে কোয়ার্টারে দেখা হচ্ছে যে যতগুলো পেশেন্টকে আমি ফিরে পেলাম তার 1/3কে আমি কিন্তু মোটামুটি আবার হারিয়ে ফেলি। তো রিটেনশনটা খুব ইম্পর্টেন্ট, খুব ডিফিকাল্টও, খুব চ্যালেঞ্জিংও কিছু কিছু ক্ষেত্রে। ঠিক আছে। 3rd মান্থ অফ ইএসির পরে আমরা তাকে ভাইরাল লোড টেস্ট করব, 1000-এর ওপরে হলে তাহলে আবার 3 মাস করে আমরা কিন্তু স্যাসেপ করব। কি পয়েন্টসে লাস্টে আমি চলে এলাম সেটা হচ্ছে, তাহলে ফার্স্ট লাইন হলে 6 মাস 12 মাস, সেকেন্ড লাইন হলে এফবি 6 মাস, প্রেগনেন্ট হলে একটা ফার্স্ট কন্ট্যাক্টে যদি অন এআরটি থাকে তা না হলে 32 to 36 উইকস এর মধ্যে। আর ট্র্যাকড ব্যাক কেসে, যেটা এখন নতুন এলএফইউ এর ডেফিনেশন হয়ে গেছে, whenever the patient comes back সেখান থেকে 3 মাস হিসেব করে আমি তার একটা কিন্তু নতুন পিভিএল করব। ঠিক আছে, তাহলে আরইএসি তাকে কিন্তু কন্টিনিউ করব এই 3টে মাসের মধ্যে। দ্যাটস অল। আজকে আমি আশা করি যে কি পয়েন্টস গুলো বোঝাতে পেরেছি সবাইকে। ঠিক আছে, কি পয়েন্টস এর মধ্যে বেসিক্যালি হচ্ছে যে ইএসসি ওয়ান হবে, ইএসসি টু হবে, আর হচ্ছে ইএসসি টু এর পরে পেশেন্ট স্যাসেপের কাছে যাবে। ওকে, থ্যাংক ইউ। আমার মনে হয় বাংলাতে বলে Thank হয়তো you কিছু so কিছু much, লোকের ma'am. সুবিধা হয়েছে। আহ, যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে তো মোটামুটি সবাই চেনেন, আমাকে ফোনও করতে পারেন বা আমাদের COESTM ওয়ানেও আপনারা ইমেল করতে পারেন। ঠিক আছে। Thank you so much, ma'am. किसी के कोई सवाल? आप अनम्यूट कर सकते हैं, पार्टिसिपेंट्स को अभी माइक एक्सेस दिया गया है।
হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ আমি প্রসেনজিৎ বলছি। হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম, বলছি ইএসি ওয়ানটা যদি জাস্ট একটু বলেন আর একটু। ইএসি 1 হচ্ছে প্রথম তুমি যে ভাইরাল লোডটা হাই পেলে, হ্যাঁ। তারপরে তুমি তো তাকে পেশেন্টকে প্রথম যখন হাই হাই একটা ভাইরাল লোড তোমার একটা রিপোর্ট হুম এলো, তাই তো? সেই হুম হুম রিপোর্টটা তোমার ডেটা ম্যানেজার সেই রিপোর্টটা গিয়ে তোমার ডাক্তারবাবুকে লাইন লিস্টটা দেবে। সঙ্গে হুম সঙ্গে তোমরা সেই কার্ডগুলো বার করে পেশেন্টকে ফোন করবে। ঠিক হুম আছে? হুম, ওইগুলো পেশেন্ট যদি বুঝতে পেরেছি। হ্যাঁ। যদি পেশেন্ট বলে এক্ষুনি আসতে পারবে না, কিন্তু সেখান থেকেই তোমার কিন্তু কাউন্সেলিং শুরু হয়ে যাচ্ছে। ইএসি আচ্ছা 1 মানে প্রথম যে 3 মাস তুমি স্টেপ আপ করো, সেটাই ইএসি 1। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? হুম তাহলে সেটা দুভাবে হতে পারে মাসে, এবং এমন হয় যে অনেক সময় তুমি এমএমডি দিয়ে ফেলেছো, 3 মাস দিয়ে হুম হুম ফেলেছো, হুম হুম, তবুও কিন্তু ওটা। পেশেন্টকে ডাকতে হবে। ঠিক আছে? আর সে যদি একদম বলে যে না আমি শহরের বাইরে দূরে কোথাও চলে গেছি, তখন হুম। তোমাকে কিন্তু এই ইএসি 1, 2 and 3 ফোনে ফোনেই করতে হবে। আচ্ছা ঠিক আছে? ওটা ফোনে ফোনেই সারতে হবে। আচ্ছা আর আচ্ছা, ইএসি বেশ- ওয়ানটা হলো ম্যাডাম, ইএসি টু। 2 হচ্ছে তুমি ইএসি 1 করলে 3 মাসের হুম মাথায় পেশেন্টকে ডাকলে, ঠিক আছে? হুম এবার হুম তাকে নিয়ে বসে তুমি তোমার ডাক্তারবাবু বা তোমার কাউন্সিলর যেটা আছে, তাদের মনে হলো যে না এখনো পিল কাউন্ট করে কৌটো ওষুধ বেশি রয়ে গেছে, এখনো পেশেন্টের মধ্যে সেই গুরুত্বটা সেই বোধটা আসেনি যে ওষুধটা সে ভালো করে কিন্তু বোঝানো সত্ত্বেও খায়নি, তখন আমি লিখবো যে না পেশেন্টের 95% অ্যাডিয়ারেন্স হয়নি, তাই আমি তাকে আরো 3 মাস দেখবো। থ্রি আচ্ছা। প্লাস থ্রি মানে প্রথম 3 মাস দেখে আমি সেটা খুব একটা এফেক্টিভ হয়নি, আমি হুম আরো 3 মাস দেখবো, আরো তিন আচ্ছা মাস স্টেপ আপ করবো, সেটা ইএসি 2। আচ্ছা। আর নেক্সট ইএসি থ্রিটা ওটা অ্যাকসেপ্ট করা আপনার। ইএসি 3 বলে কিছু নেই, ইএসি 2 এর পরেই আমি তার ভাইরাল লোড করে খারাপ হুম। রিপোর্ট হলে স্যাসেপ করবো, ভালো রিপোর্ট হলে কন্টিনিউ করবো। আচ্ছা, মানে ওই ওই ফর্মটা কি ওই একটাই ফর্মে হবে নাকি ওটা? ইএসি 1, 2 তো একই ফর্মে হবে, হ্যাঁ একই ফর্ম, ওকে ওকে। একই আর ফর্মে হবে। আর ম্যাম অ্যাকচুয়ালি ওই যে ইএসি কি লিস্ট বলেছে, ওই মিস হুম। ভিজিটের ক্ষেত্রে ওইটাই কি একটু যদি বলে দেন। ওটা তো লাইন লিস্ট, যেটা লাইন লিস্ট হচ্ছে যেটা মিস ভিজিট হলো, যেটা পেশেন্ট হুম যদি মিস করে ওষুধটা, তখন হুম 24 ঘন্টার পরের দিনই তো একটা মিস পেশেন্টের লিস্ট বেরোনোর হুম, কথা। বলুন ম্যাম বলুন। পরের দিনই 24 ঘন্টার যে পেশেন্ট এলো না, পরদিন ম্যাম, সকালে ডেটা ম্যানেজার একটা লিস্ট বার করার কথা মিস পেশেন্টের। ঠিক আছে? ম্যাডাম ম্যাডাম আরেকবার বলুন। অ্যাকচুয়ালি আমাদের এখানে প্রচুর বাজ পড়ছে আর বৃষ্টি হচ্ছে, তো মানে মাঝে মাঝে কেটে যাচ্ছে আপনার কথাগুলো। আচ্ছা, যে পেশেন্ট ধরো আজকে এলো না, তাহলে হুম হুম কালকে সকালে ডেটা ম্যানেজারের কাজ হচ্ছে সেই পেশেন্টগুলোর লাইন লিস্ট তোমার ডাক্তারবাবুকে দেওয়ার। ঠিক আছে? হুম, সেই আচ্ছা। ধরো 5টা পেশেন্ট আজকে এলো না, হ্যাঁ, হুম হুম তাহলে হুম, 4 তারিখে যদি 5টা পেশেন্ট না এসে থাকে, 5 তারিখ সকালবেলা সেই লাইন লিস্টটা ডেটা ম্যানেজার শেয়ার করবে উইথ অল দ্য এআরটি সেন্টার স্টাফ। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এবং স্টাফেরা মিলে ভাগ করে 5টা পেশেন্টকে 5 জন ফোন করবে, কেন আপনি এলেন না? ঠিক আছে? হুম, এবং সে আচ্ছা। যদি বলে যে না আমি এরকম ভাবে, যদি 3 দিন দেখো তাকে সে ফোন টোন তুললো না, ফোন পেলে না, তাকে কিন্তু হুম, তুমি মিস পেশেন্ট হয়ে গেল। ঠিক আছে? আর যদি আচ্ছা। দেখো যে না পেশেন্ট 7 দিনের মধ্যে তোমাকে মৌখিক ভাবে অন্তত বলছে আমি না ফিরে আসবো, কোথাও আটকে গেছি, তাহলে সেটাও তোমাকে ডকুমেন্ট করতে হবে। ঠিক আছে? সেটাই হচ্ছে ওই চার্টটা যেটা তোমাকে পরদিন সকাল থেকে কিন্তু মিস পেশেন্টকে ফোন করতে হবে। আচ্ছা আচ্ছা, ওই ওই লিস্টটা তো আমি ডেটা ম্যানেজার কাছ থেকে পাবো, কম্পিউটার আইএমএস থেকেই পাবো। ডেটা ম্যানেজার পেশেন্ট ভিজিট যখন এন্ট্রি করলো, সেই হুম কার্ডগুলো এন্ট্রি করার পরেই মিস পেশেন্টের ডেটাটা তোমাকে হুম, পরদিন হ্যাঁ, সকালেই যেটা লিস্টটা শেয়ার করবে। আচ্ছা। ঠিক ঠিক আছে। ঠিক আছে? এটা কিন্তু ডেটাটা এন্ট্রি না করলে সঙ্গে সঙ্গে করা যাবে না। ঠিক আছে? চেষ্টা করতে হবে যাতে অ্যাটলিস্ট পরের দিন না হলে 24 ঘন্টার মধ্যে এই লিস্টটা যাতে জেনারেটেড হয়। ঠিক আছে? ওকে, ঠিক আছে ম্যাম। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ ঠিক আছে। Any more questions from the participants? I think that's all. Ma'am, I don't, yeah, Yeah, I don't think there are any okay. questions. Thank you so much, ma'am, for Thank you, facilitating this Sweta. important session in Bengali. हाँ, A note for the participants, our session in Hindi, the same session will be repeated in Hindi on 16th July from 2 p.m. to 3 p.m. Thank you everyone for patient listening. We'll conclude the session now. thank you everyone. Thank you, ma'am. Okay.